আসুন আজকে একটা সত্যি কথা বলি। আমরা সবাই টাকা জমাতে চাই এবং জমাইও। কোথায়? কেউ এফডিতে, কেউ সোনাতে, কেউ জমি জায়গা কিনে। কিন্তু 10 থেকে 15 বছর পর দেখা যায় যে পরিমাণ টাকা জমিয়েছি সেভাবে কিন্তু প্রফিট পাইনি, বা পেলেও টাকা কিছুটা বাড়লেও সেই স্বপ্নগুলো কিন্তু আর পূরণ করা যাচ্ছে না। কিন্তু প্রশ্ন হলো কেন? সাধারণ মধ্যবিত্ত পরিবারে ইনভেস্টমেন্ট কেন ফেল করে? কেন ঠিকঠাক ইনভেস্টমেন্ট করতে পারে না সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে? তার কারণ আমরা আজকে এই ভিডিওতে তার কারণ আমরা দেখব। টপ 5টা ভুল, সেরা 5টা ভুল আমরা করে থাকি। সেই সেরা 5টা ভুল কি? কারণ দেখুন, কষ্ট করে আর্ন করা মানি, আমরা প্রত্যেকেই খুব কষ্ট করে পয়সা ইনকাম করি, কিন্তু তার আসল ভ্যালুটা হারিয়ে ফেলি। তার সেই টাকার যে ভ্যালু, সেই ভ্যালুটা আমরা তৈরি করতে পারি না। তার কারণ কি? আজকের এই ভিডিওতে আমরা শুধু প্রবলেম নয়, কি সমস্যা শুধু নয়, তার সমাধানও খুঁজে বের করার চেষ্টা করব। তার রিয়েল সলিউশনও আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা দেখব কি সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির মাইন্ডসেট কেমন হয়। ইনভেস্টমেন্টের কেসে আমাদের মতো সাধারণ মানুষের বা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিদের মাইন্ডসেট কেমন থাকে না, সবসময়ের জন্য একটা মাইন্ডসেট থাকে রিস্ককে এড়িয়ে চলা, সবসময় সেফ ইনভেস্টমেন্ট খোঁজা, যে কোথায় সবচেয়ে বেশি নিরাপদ সেই জায়গাতে ইনভেস্টমেন্ট করব, কোথায় রিস্ক নেব না, কোনো রকম কোনো ঝুঁকি নেব না, একদম সেফ ইনভেস্টমেন্ট করব। এটা ভুল কিছু না, প্রত্যেকে আমরা তাই চিন্তা করি, এটাই স্বাভাবিক। কারণ যে কোনো মানুষ দেখবেন যে কষ্ট করে পয়সা ইনকাম করে, তার একটাই উদ্দেশ্য থাকে যে এমন জায়গাতে ইনভেস্টমেন্ট করব যেন রিস্ক না হয়, বাবা আমার খুব সেফ জায়গাতে যেন থাকে। যেমন ধরুন এফডি, আরডি, মানে রিকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, বা গোল্ড সোনাতে, বা জমি জায়গা কিনে এইসব জায়গাতে আমরা ইনভেস্টমেন্ট করি। তাতে কি হয়? তাতে যে পরিমাণ ইনভেস্টমেন্ট হয় আর যে পরিমাণ রিটার্ন আসে, ইনফ্লেশনকে বিট করতে পারে না, এবং যেভাবে যে প্রফিট আসে সেটা খুবই সামান্য হয়ে যায়। যেমন একটা এক্সাম্পল দিই, যে ধরে নিই যদি 2005 সালে 1 লাখ টাকা যদি ইনভেস্টমেন্ট করি এফডিতে, আজকের দিনে সেটা ধরুন 2.5 লাখ টাকা হতে পারে। কিন্তু যদি আমি সেম টাকা যদি এসআইপি করতাম, আমি এক্সাম্পল নিচ্ছি, এটা প্র্যাকটিক্যালি ধরে নেবেন না, যা মার্কেটের ইন্টারেস্ট রেট বা যেভাবে প্রফিট আসছে আমি যদি সেইভাবেই ক্যালকুলেট করি, মোটামুটি আজকের দিনে 10 থেকে 12 লাখ টাকা হয়ে যেতে পারতো। মানে এইখানেই আমাদের মাইন্ডসেট পিছিয়ে যাচ্ছে, এই জায়গাতে আমাদের ফেল হচ্ছে। মানে ধরুন সবসময় দেখবেন আমাদের এই একটাই ধারণা, সবসময়ের জন্য আমাদের ধারণা থাকে একটা রিস্ক এড়িয়ে গিয়ে একটা সেফ সাইডে ইনভেস্টমেন্ট করে আমরা ইনভেস্টমেন্ট করতে থাকি, যে কোথাও রিস্কে না দিয়ে একটা সেফ সাইডে ইনভেস্টমেন্ট করি, যেখানে ধরুন এফডি, আরডি এইসব জায়গাতে ইনভেস্টমেন্ট করি। কিন্তু তার ফলে কি হয়, যে পরিমাণ রিটার্ন আসে সেই পরিমাণ রিটার্ন মার্কেটের সঙ্গে পাল্লা দিয়ে আমাকে বাঁচাতে পারে না। স্বপ্ন পূরণ করে তো দূরের কথা, হয়তো আমি আমার আসলটা পেয়ে যাই বা তার থেকে একটু বেশি পাই, কিন্তু মার্কেটে যেভাবে দিনের দিন তার খরচ বাড়ছে, বিভিন্ন জিনিসপত্রের খরচ বাড়ছে, মানে ইনফ্লেশন যেভাবে হাই হচ্ছে, সেই হিসাবে দেখতে গেলে আমরা খুব একটা ভালো জায়গায় থাকতে পারি না। মানে স্বপ্ন পূরণ করা তো দূরের কথা, আসলটা উঠে কিছুটা যেটা উঠে যায় সেটাতেই আমরা সামলাতে পারি না, কারণ এতটাই আমাদের সেফ ইনভেস্টমেন্ট হয়ে যায়। মানে একদম এমন একটা জায়গায় ইনভেস্টমেন্ট করি যেখান থেকে খুব একটা মুনাফা পাওয়ার কোনো সুযোগ নেই। এইখানে এই মাইন্ডসেটই আমাদের পিছিয়ে দিচ্ছে। এখানে আমরা অনেকগুলো মিস্টেক দেখতে পাই। কিরকম ভুল দেখতে পাই? কি ভুল হয় আমাদের মধ্যে? না, নাম্বার 1, কি আমরা সবসময় ইনভেস্টমেন্ট খুব দেরিতে শুরু করি। এটা হচ্ছে ভুল নাম্বার 1। কিরকম না, দেরিতে শুরু করলে অনেকগুলো জিনিস আমাদেরকে জানতে লাগে। এখানে ধরে নিই ফর এক্সাম্পল যে রাহুল 25 বছর বয়সে
ইনভেস্টমেন্ট শুরু করলো কত না 5,000 টাকা এসআইপি করে। আর ধরুন সুমন শুরু করলো 35 বছর বয়সে সেম টাকা দিয়ে। তো যে রাহুল শুরু করলো যখন 25 বছর বয়স আর সুমন শুরু করলো 35 বছর বয়স, দেখা গেল 60 বছরে গিয়ে রাহুল কোটি টাকার উপরে কামিয়ে নিয়েছে, মানে তার প্রফিট হিউজ, কোটির উপরে হতে পারে। কিন্তু সুমন তার অর্ধেকও পৌঁছতে পারলো না। তার কারণ কি? তার কারণ একটাই, দেরিতে ইনভেস্টমেন্ট স্টার্ট করা। আমি যদি আর্লি স্টার্ট করি এবং সুমনের থেকে মানে রাহুলের থেকে যদি কিছুটা পয়সা বেশিও দিই, তাতেও আমি রাহুলের কাছাকাছি পৌঁছতে পারবো না। কারণ রাহুল 25 বছর বয়স থেকে ইনভেস্টমেন্ট শুরু করেছে আর আমি তার 10 বছর পরে গিয়ে শুরু করেছি। কারণ পাওয়ার অফ কম্পাউন্ডিং। পাওয়ার অফ কম্পাউন্ডিং মানে সেইখানে যে পাওয়ার অফ কম্পাউন্ডিং এর যে ইন্টারেস্টটা, সেটার ফর্মুলা হচ্ছে যত আমি আগে ইনভেস্টমেন্ট শুরু করব, মানে টাইম ফ্রেমটা ম্যাটার করে এখানে। যত আগে থেকে ইনভেস্টমেন্ট স্টার্ট করব তার ইন্টারেস্ট অনেক বেশি হয়, আর যত আমি দেরিতে শুরু করব পাওয়ার অফ কম্পাউন্ডিং অতটার বেনিফিট আমি পাবো না। পাওয়ার অফ কম্পাউন্ডিং এর ম্যাজিক এখানে, মজাটা এখানে যে যত আর্লি স্টার্ট করব, যত তাড়াতাড়ি ইনভেস্টমেন্ট স্টার্ট করব, তত কিন্তু আমার ইন্টারেস্ট আমি বেশি পাবো, অনেক ইন্টারেস্ট বেশি পাবো যারা পরে জয়েন করেছে, পরে ইনভেস্টমেন্ট স্টার্ট করেছে। তা আমাদের সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিদের মধ্যে আমাদের মধ্যে একটা মাইন্ডসেট থাকে, ঠিক আছে ইনকাম করছি, ইনভেস্টমেন্ট করব, তো ইনভেস্টমেন্ট যখন খুশি করা যাবে, এত তাড়াহুড়ো করার কিছু নেই। এখন তো সবে কলেজ পাস করলাম, কি এই সবে জব পেলাম, কি এই প্রমোশন হলো, তারপরে একটু এদিক ওদিক খরচা করলাম, এন্টারটেন করলাম, তারপরে আমরা ইনভেস্টমেন্টের কথা ভাবি। মানে ভাবতেই 35-40 হয়ে যায়, মানে তখন আর ইনভেস্টমেন্টের আর কিচ্ছু হয় না। যা টাকা জমা দিই খুব জোর সেই টাকাই ফেরত আসে বা সামান্যটুকু বেশি, যেটা আবার ইনফ্লেশনকে বিট করতেও পারে না। তার মানে কি, আমরা অনেক দেরিতে ইনভেস্টমেন্টের কথা ভাবি। এইখানেই আমাদের একটা ভুলের পয়েন্ট, এইখানে মিস্টেক নাম্বার 1, যেখানে লেট ইনভেস্টমেন্ট স্টার্ট করা। পাওয়ার অফ কম্পাউন্ডিং এর ইন্টারেস্টের একটা ফর্মুলা আছে, আমার পুরোনো ভিডিও থাকলে দেখবেন, সেখানে আমি পুরো পাওয়ার অফ কম্পাউন্ডিং এর ইন্টারেস্টের ব্রেকআপ, তার লজিক দেখিয়েছিলাম। পাওয়ার অফ কম্পাউন্ডিং এ যে একবার জেনে যাবে সে কখনোই এই ভুলটা আর করবে না। সব সময় যদি আমি 100 টাকারও ইনভেস্টমেন্ট করি, যদি 500 টাকারও করি, যত তাড়াতাড়ি শুরু করব কম্পাউন্ডিং ইন্টারেস্ট, তো তার বেনিফিট আমি পেতে শুরু করব। তো এই ভুলটা আমাদের কাছে হয় যে লেট ইনভেস্টমেন্ট, আমরা দেরিতে ইনভেস্টমেন্ট স্টার্ট করি। নেক্সট ভুল আমরা কি করে থাকি, নেক্সট মিস্টেক নাম্বার 2, যে আমাদের ইনভেস্টমেন্টের যে ক্রাইটেরিয়া, যে অ্যাসেট ক্লাস, সেই সিলেকশনটা আমাদের ভুল হয়। কিরকম আমাদের অ্যাসেট ক্লাসের সিলেকশনটা কেমন হয়, ইনভেস্টমেন্টে দেখবেন ডিফারেন্ট অ্যাসেট ক্লাস আছে। তো আমি যদি রিস্ক প্যাটার্ন ওয়াইজও দেখি, সেই এরিয়াটা মানে এরিয়া অফ ইনভেস্টমেন্ট, যদি আমি খুব সহজ ভাষায় বলি, যে টাইপের ইনভেস্টমেন্টগুলো আমরা করি, সেই সিলেকশনটা আমাদের ভুল হয়। কিরকম ভুল হয় আমরা জেনে নিলে, আমরা যেটা শুরুতেই বলেছি, আমরা কোথায় করছি, এফডি বা আরডি বা গোল্ড বা জমিন, এইসব জায়গা, ল্যান্ড প্রপার্টি, এইসব জায়গাতে ইনভেস্টমেন্ট করুন, যেগুলোর অ্যাসেট ক্লাস এমন একটা অ্যাসেট ক্লাস যেটা খুবই বলা যেতে পারে সেফ সাইড, একদম সেফ ইনভেস্টমেন্ট অ্যাসেট ক্লাস। মানে যদি একটা এক্সাম্পল দেখতে পাবো যে গোল্ড, আমরা তো গোল্ডে ইনভেস্টমেন্ট করছি কারণ সেফ সাইডে ইনভেস্টমেন্ট। আমাদের একটা সাধারণ ধারণা এই সোনাতে ইনভেস্টমেন্ট করব, এফডিতে করব, এই যে গোল্ডে ইনভেস্টমেন্ট করব, এই যে আমাদের একটা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে এই যে ধারণা হয়, ভুল নয়, বাট তার প্রসেসটা কেমন হচ্ছে, তার ইম্প্যাক্ট কি দাঁড়াচ্ছে আমাদের, আমি সেটা বোঝানোর চেষ্টা করছি। যদি গোল্ডে ইনভেস্টমেন্ট করেন, দেখুন তো যে আজকে গোল্ডের সিএজিআর কত দিচ্ছে, 8%, বাস। অথচ যদি ইকুইটিতে দেখি কত, আজকে যদি সেন্সেক্সে দেখি, সেন্সেক্সে ধরুন 15%-এর কাছাকাছি। তো সেন্সেক্সে 15%-এর কাছাকাছি মানে কত, ইকুইটিতে। তার মানে গ্রোথ ইনভেস্টমেন্ট, গ্রোথ যে অ্যাসেট ক্লাস, তার পার্সেন্টেজ কত হচ্ছে, 15%। আজকে সেন্সেক্সের ইন্ডেক্স, যদি সেন্সেক্সের আমি গ্রোথ পার্সেন্টেজ সিএজিআর দেখি 15%-এর কাছাকাছি। আর যেখানে সেফ অ্যাসেট ক্লাস,
মানে সেখানে যেখানে আমি যদি গোল্ডে দেখি, গোল্ডের কত হচ্ছে 8%। তাহলে আমরা কি গ্রোথ অ্যাসেট ক্লাসকে ছেড়ে দিয়ে সেফ অ্যাসেট ক্লাস নিয়ে থাকতে পারবো, যেখানে 15 আর কোথা 8? নেক্সট আমরা আসি, নেক্সট মিস্টেক কি করে থাকি জেনারেলি দেখবেন আমরা যে কোনো ইন্স্যুরেন্স এজেন্ট, আমি কোনো ইন্স্যুরেন্স এজেন্টদের ভুল বলছি না, আমি জেনারেল যে ইনভেস্টমেন্ট প্রসেস যেভাবে আমরা ব্লাইন্ডলি ট্রাস্ট করি, আজকে দেখুন কোনো ইন্স্যুরেন্স এজেন্টের কথা শুনে আমরা এক চান্সে কোনো কিছু না ভেবে ইন্স্যুরেন্সে ইনভেস্টমেন্ট করে ফেলি। খেয়াল করবেন বন্ধুরা, ইন্স্যুরেন্সে ইনভেস্টমেন্ট করে ফেলি, দিয়ে বসে থাকি, তোমরা রং প্রোডাক্ট সিলেকশন। ইন্স্যুরেন্সে কখনো ইনভেস্টমেন্ট হয় না। ইন্স্যুরেন্স মানে ইন্স্যুরেন্স, যেখানে ডেথ বা অন্যান্য ফ্যামিলি প্রোটেকশনের জন্য আমরা ইন্স্যুরেন্স করে থাকি। বাট আমরা কি ভাবি, ইন্স্যুরেন্সটাকে ইনভেস্ট করছি, যেখান থেকে টাকা পাবো। এই যে ভুল ধারণা, এই ভুল ধারণাই হচ্ছে আমাদের একটা বড় মিস্টেক। ইন্স্যুরেন্সে কখনো ইনভেস্টমেন্ট হয় না, আর আমরা ভুল করে কি করি, ইন্স্যুরেন্সের প্রোডাক্টে ইনভেস্টমেন্ট করে রাখি। কোনো ইউলিপ বা কোনো এন্ডাউনমেন্ট পলিসি বা কোনো ইন্স্যুরেন্স পলিসিতে আমরা ইনভেস্টমেন্ট করছি। এইটা আমাদের সবচেয়ে বড় ভুল। ইন্স্যুরেন্সকে ইন্স্যুরেন্সের মতো দেখা উচিত, যেখানে ইনসিওর্ড করা হয়, ফ্যামিলি প্রোটেকশন নেওয়ার জন্য দেওয়া হয়, যে আমার ভবিষ্যতে যদি আমি না থাকি বা কোনো অ্যাক্সিডেন্টাল কেস বা কোনো রকম কোনো ডেথ বা এই ধরনের কোনো মিসহ্যাপেন, মানে যেগুলো হঠাৎ কোনো ঘটনা যদি ঘটে, আমার ফ্যামিলিকে প্রোটেক্ট করার জন্য অ্যাটলিস্ট একটা রাস্তা থাকে। তো সেটাকে বলছি আমরা ইন্স্যুরেন্স। বাট সেখানে আমরা কি করছি, ইনভেস্টমেন্ট করে বসে আছি, এটা ভেবে যে আমি এখানে ইনভেস্টমেন্ট করলাম, এখান থেকে রিটার্ন আসবে। তাহলে আমরা ভুল প্রোডাক্ট সিলেক্ট করছি। আর কি সহজে কোনো ব্লাইন্ডলি বন্ধুদের উপরে ভরসা করে ইনভেস্টমেন্ট করে নিচ্ছি। কোনো বন্ধু বললো এখানে ইনভেস্টমেন্ট কর, এই ইন্স্যুরেন্সে ইনভেস্টমেন্ট করছি, কোনো চিট ফান্ড টাইপের এই ধরনের কোথাও রাতারাতি পয়সা ডবল, এই সব গল্প শুনে আমরা ইনভেস্টমেন্ট করে বসে আছি, তারপর সব পয়সা গোল। মানে আমাদের একটা টেন্ডেন্সি হয়ে যায় আমাদের মতো সাধারণ মানুষের মধ্যে, যে এখানে দিলে পয়সা রাতারাতি পয়সা এসে যাবে, এইসব বিভিন্ন ধরনের যে স্ক্যামগুলো হয়, এই স্ক্যামগুলোকে আমরা ভালোভাবে যাচাই করি না, যেখানে পারছি দিয়ে দিচ্ছি, আর না হলে যে কোনো এজেন্টের কথা শুনে ইন্স্যুরেন্সের পয়সা দিয়ে ইনভেস্টমেন্ট করছি। তো এই যে একটা ব্লাইন্ডলি ট্রাস্ট করা, যে কোনো এজেন্ট বা বন্ধুদের ট্রাস্ট করে আমরা ইনভেস্টমেন্ট করি না। অবশ্যই ট্রাস্ট করা উচিত, কিন্তু তার পরিপ্রেক্ষিতটা দেখতে হবে, তার অবজেক্টিভটা দেখতে হবে, পারপাসটা দেখতে হবে, যে আমি কি পারপাসে ইনভেস্টমেন্ট করছি, কোথায় ইনভেস্টমেন্ট করছি, কত পার্সেন্ট ইন্টারেস্ট আসতে পারে, তার কি সিকিউরিটি আছে, তার কি ফিউচার আছে, কোন অ্যাসেট ক্লাসের মধ্যে পড়ছে, কিভাবে তার হিস্ট্রি ক্যারি করছে, সমস্ত জিনিস দেখতে লাগে। বাট আমরা এত কিছু না দেখে ব্লাইন্ডলি চোখ বন্ধ করে ভরসা করে নিই। মিস্টেক নাম্বার 4, 4 নম্বর ভুল কি করে থাকি। 4 নম্বর ভুলে দেখবেন আমরা কোনো ফিনান্সিয়াল নলেজ নেওয়ার চেষ্টাই করি না। স্কুল হোক, কলেজ হোক, যে কোনো সময়, যেখানে জেনারেলি এটা যখন আমরা জেনারেল এডুকেশনের মধ্যে থাকি, তখন কিন্তু আমাদের এই নলেজগুলো নেওয়ার কথা, বাট সেগুলো আমরা নিই না। কোনো ফিনান্সিয়াল এই ধরনের এডুকেশন আমরা নিই না। তার মানে কি, ল্যাক অফ নলেজ, ফিনান্সিয়ালের নলেজের অভাব, যার জন্য আজকের দিনে কাউকে ইনভেস্টমেন্টের কথা বলবেন অবাক, এটা আবার ইনভেস্টমেন্ট হয়, এভাবে হয়, এভাবেও করা যায়, আমি কিছুই জানি না। মানে কোনো রকম কোনো ফিনান্সিয়াল চর্চার মধ্যেই নেই। মানে মধ্যবিত্তদের আমাদের মধ্যে একটা ধারণা চলে আসে, ঠিক আছে পয়সা আসছে, দিনে দিন চলে যাচ্ছে, এনজয় করছি, ঘুরে বেড়াচ্ছি, যেটুকু আসছে সেটুকু খরচা করছি, টুকটাক পারলে সেভিংস করছি, বন্ধুরা বা যে কেউ বলে দিচ্ছে দিয়ে দিলাম, কোনো রকম কোনো নলেজ নেওয়ার চেষ্টা করছি না। এটা আমাদের মিস্টেক নাম্বার 4, যে আমরা ল্যাক অফ নলেজ আমাদের স্পেশালি এই ধরনের ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টের উপরে। যার ফলে কি হয়, যখনও কোনো চাকরি বাকরি বা ইনকাম আসতে শুরু করে, তখন আমরা একটা ইএমআই করে নিলাম, আর ক্রেডিট কার্ডে খরচা করে ফেললাম, ধার তৈরি হয়ে গেলো, লোন নিয়ে নিলাম, এটা ওটা লোন নিয়ে নিলাম, এই ধরনের খরচাগুলো হতে শুরু করে, কারণ তার ইম্প্যাক্টটা আমরা জানি না। ফিনান্সিয়াল কোনো প্ল্যানিং নেই, কনসেপ্ট নেই, নলেজ নেই, নিজে কখনো রিসার্চ করি না, এক্সপ্লোর করি না, কোনো এডুকেশন, জেনারেল এডুকেশনের সময় থেকে আমরা এর উপরে কোনো চর্চা করি না। কিন্তু যখনই হাতে টাকা আসতে শুরু করে, আইদার চাকরি পেয়ে গেলে বা কোনোভাবে ইনকাম করে যদি পয়সা আসতে শুরু করে, আমরা এইভাবে ইএমআই করে নিচ্ছি, ক্রেডিট কার্ডে ধার করে নিচ্ছি,
আর শর্ট টার্ম কিছু পারলে একটা ইনভেস্টমেন্ট করছি কারো কথা শুনে, ব্যাস এইটুকুই। আমাদের মধ্যে কোনো ফিনান্সিয়াল নলেজ নেওয়ার আমরা চেষ্টাই করি না। এটা আমাদের মস্ত বড় একটা ভুল, মিস্টেক নাম্বার 4। যার ফলে কি হয়, যদি আমার স্যালারি আজকে 40,000 টাকা স্যালারি হয়, দেখা যাচ্ছে আমি 25 থেকে 30,000 টাকা শুধু ইএমআই দিচ্ছি, আর ইনভেস্টমেন্ট কি 0। এবার আসছি মিস্টেক নাম্বার 5, লাস্ট বড় মিস্টেক। লাস্ট মিস্টেক কি করি না, নো গোল নো ডিসিপ্লিন। মানে কি, আমার কোনো উদ্দেশ্য নেই আর কোনো ধারাবাহিকতা নেই, কোনো রুলস নেই। এটা হচ্ছে আমাদের মিস্টেক নাম্বার 5, যেটা সবচেয়ে বড় ভুল করে থাকি। কোনো উদ্দেশ্য নেই, কোনো রকম কোনো ধারাবাহিকতা নেই, কোনো ডিসিপ্লিন নেই, কোনো প্রিন্সিপাল নেই, অথচ ইনভেস্টমেন্ট করছি। জাস্ট ইনভেস্টমেন্ট তো আমরা শুরু করে দিই, কতদিন, 1 বছর কি 2 বছর, তারপরে ইনভেস্টমেন্ট শেষ। কারণ কোনো উদ্দেশ্য নেই, আমার কাছে কোনো অবজেক্টিভ নেই, কোনো পারপাস নেই যে হ্যাঁ আমাকে এত বছরের মধ্যে এই কাজটি করতে হবে, আমাকে একটা গাড়ি কিনতে হবে, কি বাড়ি কিনতে হবে, কি আমার এত কোটি টাকার একটা ব্যালেন্স তৈরি করতে হবে। এইরকম কোনো ফিক্সড কোনো নেই, অবজেক্টিভ নেই। আর কি, কোনো ডিসিপ্লিন নেই, কোনো রকম কোনো ডিসিপ্লিন নেই। মানে আমি শুরু তো করে দিই, তারপরে ওই 1-1.5 মাস 2 মাস কি 2 বছর বাস, তারপর বন্ধ। মানে কোনো রকম কোনো ডিসিপ্লিন মেনটেন করছি না, কোনো অবজেক্টিভ ছাড়াই ইনভেস্টমেন্ট করছি। এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। এতে কি হয়, মানে ধরো আমি ইনভেস্টমেন্ট শুরু তো করলাম, 1 বছর 2 বছর যাওয়ার পর সেটা আমি ভেঙে দিলাম, তুলে নিলাম বা বন্ধ করে দিলাম। এতে কি হলো, কম্পাউন্ডিং ইন্টারেস্টের বেনিফিট নষ্ট হয়ে গেল। আমার কম্পাউন্ডিং ইন্টারেস্ট তৈরি হবে কি করে? কম্পাউন্ডিং ইন্টারেস্টের ফর্মুলা কি আছে, যত টাইম দেব তত ইন্টারেস্ট বাড়তে শুরু করবে। কিভাবে বাড়বে ভাবতে পারবেন না বন্ধুরা, দুর্দান্ত এই ফর্মুলা। যত টাইম দেব তত ইন্টারেস্ট আমি পেতে শুরু করবো। কিন্তু আমরা কি করি, ইনভেস্টমেন্ট খুব উৎসাহের সঙ্গে ইনভেস্টমেন্ট শুরু করে দিলাম, কোনো রকম কোনো অবজেক্টিভ ছাড়া, কোনো উদ্দেশ্য ছাড়া, কোনো ডিসিপ্লিন ম্যানার নেই, কিছু নেই। আমরা ইনভেস্টমেন্ট স্টার্ট করে দিলাম, 1 মাস 2 মাস কি 2 বছর করলাম, বাস তারপর বন্ধ করে দিলাম বা তুলে নিলাম। এইভাবে করলে কখনো ইনভেস্টমেন্ট হয় না, তার বেনিফিটও আমরা পাই না, শুধু নামে ইনভেস্টমেন্ট করি, তারপরে যেই কেসেই। তার মানে এখানে কি কোনো অবজেক্টিভও নেই, কোনো উদ্দেশ্য নেই, কোনো পারপাস নেই, আর কোনো ডিসিপ্লিন নেই। তো বন্ধুরা, রিয়েল লাইফে যদি আমরা একটা এক্সাম্পল কেস দেখি, যে দেখবেন জেনারেলি কি হয়, আমরা যা ইনকাম করছি, সাধারণ মিডিল ক্লাস ফ্যামিলি বা মধ্যবিত্ত যে আমরা জেনারেলি কি করি, গোল্ড বা এফডিতে সব টাকা রেখে দিলাম। গোল্ড বা এফডিতে একদম সেফ, একদম ক্লিয়ার যে এখান থেকে মোটামুটি সেফ টাকা আমি পাবো, কোনো রকম কোনো রিস্ক নেওয়ার নেই, আমি যা দিয়েছি তা তো পাবোই, প্লাস আরও হয়তো অনেক কিছু পাবো। গোল্ডে বা এফডিতে রেখে দিলাম। 20-25 বছর পর দেখলাম যে টাকা পেয়েছি সেটা ইনফ্লেশনকে বিটি করতে পারেনি, ইনফ্লেশনের সব টাকা খেয়ে গেছে। তার মানে যাই ছিল তাই বা তার থেকে সামান্যটুকু বেশি, তো সেটাতে খুব একটা কিছু কাজের কাজ হয় না। কিন্তু আবার যারা ঠিক একই সময়ে, যারা ধরুন একটা এসআইপি বা কোনো ইকুইটি ইনস্ট্রুমেন্ট বা এই ধরনের গ্রোথ ক্লাসে ইনভেস্টমেন্ট করে গেছে, দেখবেন তারা হয়তো আজকে কোটি টাকার উপরে ব্যালেন্স বানিয়ে নিয়েছে। তার মানে কি, এইখানে সেফ অ্যাসেট ক্লাসকে, শুধুমাত্র সেফ অ্যাসেট ক্লাসকে ফলো করতে গিয়ে আমি খুব একটা কিছু করতে পারলাম না, যাই ছিল তাই, বা ইনফ্লেশনের মধ্যে সব টাকা চলে গেছে, কিছু নেই প্রায় অলমোস্ট। অথচ অন্য যে কেউ একই সময়ে দেখবেন কোনো গ্রোথ এরিয়াতে, গ্রোথ ক্লাসে ইনভেস্টমেন্ট করেছে বা ইকুইটিতে ইনভেস্ট করেছে, সে হয়তো কোটি টাকার উপরে তার ব্যালেন্স দাঁড়িয়ে গেছে। এবার প্রশ্ন হলো, তাহলে এর জন্য আমাদেরকে কি করতে হবে, কিভাবে চলতে হবে, কি রকম প্রসেস আমাদের বেছে নেওয়া উচিত? তো সেটা নিয়ে আমরা দেখব যে আমাদের তাহলে কি করা উচিত, কিভাবে প্রসেস ফলো করলে সাকসেস পেতে পারি। ফেল নয়, ফেল করব না, সাকসেস পাবো। তাহলে আমাদের কি করা উচিত? নাম্বার 1, আর্লি ইনভেস্টমেন্ট। যত তাড়াতাড়ি পারি ইনভেস্টমেন্ট স্টার্ট করব, যত আগে থেকে শুরু করব আমার ফান্ড ভ্যালু তত বাড়তে শুরু করবে। কারণ আর্লি ইনভেস্টমেন্ট হচ্ছে মূল মন্ত্র। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, ডাইভার্সিফাইড ইনভেস্টমেন্ট।
ইনভেস্টমেন্টকে সবসময় ডাইভার্সিফাই করা উচিত। মানে ধরুন সব মিলিয়ে মিশিয়ে রাখলাম, সেফ রাখলাম, মিডিল রিস্ক রাখলাম, একটু হাই রিস্ক রাখলাম, মিলিয়ে মিশিয়ে ইনভেস্টমেন্টটাকেই বলছি আমরা ডাইভার্সিফাইড ইনভেস্টমেন্ট, ডাইভার্সিফাই করা ইনভেস্টমেন্টকে। মানে ধরুন ফর এক্সাম্পল নিচ্ছি, গোল্ডে কিছু রাখলাম, আর ধরুন ল্যান্ডে কিছু রাখলাম, ধরুন পিপিএফ এ কিছু রাখলাম, কিছু ধরুন এসআইপিতে, কিছু মিউচুয়াল ফান্ডে রাখলাম। মানে সমস্ত অ্যাসেট ক্লাসকে মোটামুটি যে অ্যাসেট ক্লাসে আমি খুব বিশ্বাসযোগ্যতা আছে বা আমি জানি, বিভিন্ন অ্যাসেট ক্লাসের মধ্যে ডিস্ট্রিবিউটেড ওয়েতে একটা পোর্টফোলিও মেনটেন করে ইনভেস্টমেন্ট করাটাই হচ্ছে ডাইভার্সিফাইড ইনভেস্টমেন্ট। নেক্সট কি না, ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট বা ফিনান্সিয়াল ব্যাপারে নলেজ রাখা। কারণ সবসময় কারোর বুদ্ধিতে বা কারো কথা শুনে নয়, নিজে থেকে নলেজ রাখা বা কোনো অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে ইনভেস্টমেন্টের দিকে এগিয়ে যাওয়া। তো এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কি ফিনান্সিয়াল নলেজ কিন্তু রাখতে হবে। নেক্সট কি না, ফোকাস করতে হবে লং টার্মের দিকে, ধরুন 10 বছর, 20 বছর, 25 বছর, তবে গিয়ে একটা হিউজ ওয়েলথ ক্রিয়েট করা সম্ভব। কোনো ছোট ডিউরেশনের মধ্যে কোনো বড় ওয়েলথ ক্রিয়েট হয় না, বড় কিছু ফান্ড জেনারেট হয় না, কারণ কম্পাউন্ডিং ইন্টারেস্টের বেনিফিট আমরা পাবো না। ছোট নয়, লং টার্মের প্রজেকশন করতে হয় অলওয়েজ, সবসময় লং টার্মের কথা ভেবে আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হয়, তাকে কম্পাউন্ডিং ইন্টারেস্টের বেনিফিট আমরা পেতে পারি এবং একটা ভালো ফান্ড অ্যামাউন্ট, ভালো ওয়েলথ ক্রিয়েট হতে পারে। আর লাস্টলি সব শেষে বলবো, ডিসিপ্লিন ম্যানারে ইনভেস্টমেন্ট করা। ডিসিপ্লিন, একটা ধারাবাহিকতা, একটা রুলস মেনে ইনভেস্টমেন্ট করা। হতে পারি 100 টাকায় করছি, হতে পারি 500 টাকায় করছি, কিন্তু সেটাকে কন্টিনিউ করে যাওয়া, দিস ইজ ভেরি চ্যালেঞ্জিং। এইটা সবাই করতে পারে না। শুরু তো সবাই করে দেয়, কিন্তু কেউ কন্টিনিউ করতে পারে না। তো এই ডিসিপ্লিন ব্যাপারটা আমাদেরকে আনতে হবে। সবচেয়ে লাস্ট হচ্ছে এইটাই, যে ডিসিপ্লিন ওয়েতে ইনভেস্টমেন্ট করা। যদি 50 টাকাও ইনভেস্টমেন্ট করি, যদি 100 টাকাও করি, ডিসিপ্লিনভাবে করে যেতে হবে, বন্ধ করা চলবে না। একটা ডিসিপ্লিন ম্যানারে, একটা রুলস মেনে, একটা নিয়ম মেনে করে যেতে হবে লম্বা সময়ের জন্য, তবেই কি একটা হিউজ ওয়েলথ আমি চোখে দেখতে পাবো। তো এইভাবে বন্ধুরা, মিডিল ক্লাস ফ্যামিলি বা সাধারণ মধ্যবিত্ত পরিবারের যে ইনভেস্টমেন্টের ফেল কেন হয়, আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে ফেল কেন হয়, কোন কোন কারণের জন্য জেনারেলি ফেল হয়। সবাই ফেল হয় তা বলছি না, বাট জেনারেলি ফেল হয়। তো সেই সব ফেলগুলোকে আমাদের কাটিয়ে তুলতে হবে, আমাদের সাকসেস পেতে হবে। যদি এই 5টা ভুল যদি আমরা না করি, যদি এই অ্যাকশন পয়েন্টগুলো আমরা ভেবেই ইনভেস্টমেন্ট করি, তাহলে কিন্তু আমরা কখনো ফেল করব না। 100% সাকসেস আসবে আমাদের প্রসেসের মধ্যে। টাকা কার কতটা আসবে, কিভাবে রিটার্ন আসবে, সেটা তো নিজের উপরে নির্ভর করছে। তার জন্য আমি সব শেষে বলি, আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার নই। এটা সবসময় মনে রাখবেন বন্ধুরা, এতক্ষণ যা বললাম, আমি আপনাদেরকে কোনো সাজেশান দিলাম না যে এখানেই করুন। আমি রিয়েলিটি বা বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম যে সাধারণ মধ্যবিত্ত যে মাইন্ডসেট, যে কিভাবে আমরা ইনভেস্টমেন্টে পিছিয়ে পড়ি, সেটাকে এক্সপ্লেন করার চেষ্টা করলাম মাত্র। কিন্তু এখানে কোনোরকম কাউকে বলছি না যে আপনি এখানেই ইনভেস্ট করলেই বোধহয় বেস্ট না। সেই রকম কিছু সাজেশন কেউ দিতে পারে না, কারণ আমি কতটা রিস্ক নিতে পারবো, আমার কোথায় আমি কমফোর্টেবল, আমি কত টাকা ইনভেস্টমেন্ট করতে পারবো, এটা আমি নিজে ছাড়া অন্য কেউ আমাকে বলতে পারে না। আমরা শুধু প্রসেস বলতে পারি, কোন দিকটা ভালো, কোন দিকটা খারাপ, বা কোন দিকটার পজিশন কেমন, কিভাবে যেতে পারি, বা মার্কেটের এখন সিচুয়েশন কেমন, এইগুলো আমরা ডিসকাস করতে পারি সব ফর এডুকেশন পারপাস। তো বন্ধুরা, আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার নই। দয়া করে ইনভেস্টমেন্টের আগে ভালো করে নিজে যাচাই করে নেবেন, দেখে নেবেন, বা কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ মেনেই ইনভেস্টমেন্ট করবেন। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই করে কমেন্ট করবেন। আমি আমার সামর্থ্য মধ্যে হেল্প করার চেষ্টা করব। যে ভিডিওটি দেখছেন, ভিডিওটির নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে এইরকম ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে পরের ভিডিওতে। বাই বাই।